স্বাধীনতার পর তো বাংলার সঙ্গে অন্যায় করা হয়েছে। অগ্নিযুগের বাংলাকে কেন এত ভয় পেত ব্রিটিশরা? সাংস্কৃতিক যে জাতীয়তাবাদ, সেটার উত্থান কিন্তু বাংলা থেকেই। সেদিন ক্ষুদিরাম তো ধরা পড়ে গেলেন, কিন্তু মৃত্যুর পরও রেহাই পেলেন না প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকির মাথা কেটে নিয়ে আসা হয়েছিল, সেরকম মাস্টারদারও বডি কেউ পায়নি। নখ একটা একটা করে উপরে ফেলা হয়, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, ভাতুড়ি দিয়ে প্রত্যেকটা অস্থিসন্ধি ভাঙা হয়েছিল। একটা ১৯ বছরের ছেলের এই জীবনবোধ মারাত্মক। বাদল সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন এবং বিনয় আর দীনেশ নিজেদেরকে গুলি করেন আত্মহত্যা করার জন্য। দীপান্তর ফাঁসি হয়ে গেলে কি হলো, সে মরে গেল, ঠিক আছে, কিন্তু ওখানে গেলে তারপর তার সাথে কি হচ্ছে, সে বেঁচে ফিরবে কি আদৌ ফিরবে না কোনো দিন। এবং অনেক সময় এমন হয়েছে যে ব্রিটিশ সরকারের যারা ডক্টর তারা দেখছেন যে পালস রেট নর্মাল। শুধু বাংলাকে ভয় পেত এরকম নয়, তাদের মৃত বিপ্লবীদের প্রতি এতটা ভয় যে একটা মৃতদেহ থেকে সেখান থেকে আবার একটা বিপ্লবের জন্ম হতে পারে। বঙ্গভঙ্গ ব্রিটিশদের একটা খুব বাজে রকম মুভ আমার মনে হয়, একটা ব্লান্ডার করে ফেলেছিল। এরকম নয় যে বাঙালিরাই ভারতের স্বাধীনতা এনে দিয়েছে। বিপ্লবের যে মেধা, মস্তিষ্ক, সেটা অনেকটাই বাঙালিরা নিয়ন্ত্রণ করেছে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আপনাদের প্রথমেই জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক এবং ইউটিউবার অনির্বাণ দাস। আজকে তো বাংলাকে নিয়ে, বাঙালিদের নিয়ে বহু সমালোচনা হয়, কিন্তু একটা সময় ছিল যে অগ্নিযুগে বাঙালিরা একেবারে শ্রেষ্ঠত্বের চূড়ায় ছিল। বাঙালিদের এবং বাংলাকে রীতিমতো ভয় পেতেন ব্রিটিশ শাসকরা। বাঙালিদের ভয়ে কলকাতা থেকে তারা দিল্লিতে রাজধানী স্থানান্তর করতে বাধ্য হন। এর পিছনে ছিলেন বহু কারিগর, বহু অগ্নিবীরেরা, বীরাঙ্গনারাও বটে। তাদের নিয়েই আলোচনা আজকের এই পডকাস্টে। অনির্বাণ, অগ্নিযুগের বাংলাকে কেন এত ভয় পেত ব্রিটিশরা? এই যে সময়টা আমাদের, এই যে সময়টাকে যদি দেখো, একটা তো এই সময়ে কলকাতা বাংলার রাজধানী 1911 পর্যন্ত, এবং তার আগে যে রেনেসা বলা হয়, যেটা যদিও সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, অনেকে বলেন যে এটা রেনেসা, অনেকে বলেন না, সে যাই হোক না কেন, কিন্তু এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলায় ইন্টেলেকচুয়াল রেভলিউশন যেভাবে হয়েছে সেটা ভারতে প্রথম। এবং এই ফলটা যারা পেয়েছে, যে প্রজন্ম, একটা আলোকপ্রাপ্ত প্রজন্ম, তাদের ভাবনা চিন্তা, মেধা, সমস্ত কিছু, এবং সেই সঙ্গে একটা চূড়ান্ত সাংস্কৃতিক পুনর্জাগরণ 19 শতক থেকে যেটা শুরু হচ্ছে মেনলি, তো এর একটা দারুণ ইম্প্যাক্ট ছিল, এবং যেটা ভারতে প্রথম ঘটেছে বাংলার ক্ষেত্রেই। তো এটাকে যদি একটু গভীরে যাওয়া যায়, তো আমার মনে হয় বেশ কিছু জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি যেগুলো বাংলার ক্ষেত্রে খুব ইউনিকভাবে ঘটেছিল। যেমন ধরো, এই যে বললাম কালচারাল ন্যাশনালিজম, ঠিক আছে, সাংস্কৃতিক যে জাতীয়তাবাদ, সেটার উত্থান কিন্তু বাংলা থেকেই। পরবর্তীকালে সেটা অ্যাম্প্লিফাই হয়েছে ভারতের ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। কারণ এখানে যারা শুরু থেকে ছিলেন, ধরো তুমি ওই কাব্য কবিতার যুগ, বাংলা সাহিত্য, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু বাংলা সাহিত্য, তো সেখান থেকে যদি আমরা ধরি, এই যে মধুসূদন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্ররা, পরবর্তীকালে নাটক লিখতে যারা আসছেন, সেটা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, পরবর্তীকালে দ্বিজেন্দ্রলাল হতে পারেন, আরও যারা গিরিশচন্দ্র, প্রত্যেকেই যারা রয়েছেন, তো এরা যেটা করছিলেন সেই সময়, যে ধরনের লেখালেখি করছিলেন, তাতে জাতীয়তাবাদী চেতনারই তো বিকাশ ঘটছিল। আমরা ছোটোবেলায় সে পড়েছিলাম না, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল কে পড়িবে পায়। তো এই যে চেতনাটা, এটাই তখন চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। কলম কথা বলছিল তখন। একদম। এবং কলম থেকে সেটা আস্তে 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 একটা প্রাতিষ্ঠানিক রূপ নিল। একদিকে তো কালচারাল জিনিসপত্র তৈরি হচ্ছিল এবং সেটা ছড়িয়ে যাচ্ছিল সমাজের সর্বস্তরে, প্রাথমিকভাবে মধ্যবিত্তের মধ্যেই, কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণীটাই তখন
ডমিনেন্ট ছিল। হয়তো সেই সংখ্যার জনসংখ্যা নিরিখে তারা 5%, একটা ডেটা আমি দেখছিলাম। কিন্তু যে মেশিনারিগুলো ছিল সরকারি প্রতিষ্ঠান বা ইত্যাদি জায়গা, সেখানে 80-90% তারাই ডমিনেট করছে, তারাই মূল স্রোতে আছে। তো সুতরাং এটা ছড়িয়ে পড়ছিল। এবং তারপরে তুমি যদি ইনস্টিটিউশনাল ক্ষেত্রে দেখো, যখন থেকে আমাদের বঙ্গভঙ্গের জায়গাটা আসছে আর কি, বঙ্গভঙ্গ ব্রিটিশদের একটা খুব বাজে রকম মুভ আমার মনে হয়, একটা ব্লান্ডার করে ফেলেছিল। মানে যেটা আস্তে আস্তে ইউনাইটেড হতে শুরু করেছিল, বা যে চেতনাটা ছড়িয়ে পড়তে শুরু এক করেছিল, ঝটকায় এক এক ঝটকায় পুরো জায়গায় চলে এলো। ইউনাইটেড হয়ে গেল। মানে বারুদটা ছিল এদিক ওদিক সেদিক ছড়িয়েছিল, আগুন একটা মারলো, পুরো ঘরটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। এবং তার আগে থেকে যদি আমরা ইনস্টিটিউশনাল ক্ষেত্রগুলো দেখি, দেখবে বিভিন্ন সভা সমিতির একটা যুগ শুরু হলো না? সেই তোমার জমিদার সভা বলো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলো, বা এইগুলো। তারপর জাতীয় কংগ্রেস হলো। তো প্রথমে যেগুলো শুধুমাত্র কিছু মানুষের স্বার্থের জন্য ছিল, পরবর্তীকালে দেখা গেল সেটাই একটা বড় রূপ নিতে শুরু করলো। এবং মানুষ ভারতকে নিয়ে ভাবতে শুরু করলো, ভারতের কী সমস্যা, ট্যাক্স নিয়ে ভাবতে শুরু করলো সুরেন্দ্রনাথরা। ঠিক আছে? এবং এই ভাবনা চিন্তাটা পরে আবার বেরিয়ে এলো তোমার ওই অনুশীলন সমিতি, যুগান্তর দল। সেটা তো একেবারেই চরমপন্থা শুরু হয়ে গেল। হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু চরমপন্থা ঘোষিতভাবে যেটা, সেটা একটু পরে আসছে। বঙ্গভঙ্গের সময়টা তোমার ওই 1905, এই সময়টা। তো বঙ্গভঙ্গ করলো কেন? এই প্রশ্নটার দিকে যদি আমরা নজর দিই, তাহলেই বোঝা যাবে যে ব্রিটিশ বাংলাকে কেন ভয় পাচ্ছিল। চরমপন্থা তো একটা অনেক বড় ব্যাপার, এবং সেই সময় যেভাবে অ্যাক্টিভিটিসগুলো আসছিল, যেভাবে ওরা প্রত্যাঘাত করছিল ব্রিটিশকে, তো সেটা তো কিছুদিন পরে শুরু হলো না, আস্তে আস্তে আলিপুর বোমার মামলা যেটা সেটা, এবং তারপরে আরও ডেভেলপ করবে এগুলো সময়ের সঙ্গে সঙ্গে। আমরা মোটামুটি 1907 থেকে শুরু করে সেটা স্বাধীনতার আগে পর্যন্ত দেখতে পাবো। পিক সময়টা ওই তোমার ধরো 20 শতকের মাঝের 2-3-এর দশক, এটাই বলতে গেলে। কিন্তু তার আগে আমাদের যে ইতিহাসের ধারাবাহিকতাটা, সেটাই ওদের কাছে একটা খুব ভয়ের জায়গা ছিল। আমি একটা কাজ করছিলাম এটা নিয়ে, তো তখন দেখলাম যে ব্রিটিশরা সেই সময় যে রিপোর্টগুলো তৈরি করছে, একটা রিপোর্ট, যে রিপোর্টটায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রভিন্সের জন্য একটা একটা চ্যাপ্টার, বাংলার জন্য ওরা অ্যালোকেট করছে 6টা চ্যাপ্টার। তো এটা থেকেই বোঝা যায় যে বাংলার ইম্পর্টেন্সটা তখন কোথায় ছিল। তার কারণ বাংলাই এই বিপ্লবীদের প্রডিউস করছিল, বাংলাই এই আইডিওলজিটা প্রডিউস করছিল। এবার এটা বলা মানে এটা একদমই নয় যে আমি বলছি যে ভারতের অন্যান্য প্রদেশকে আমি অস্বীকার করছি, এটা নয়। কিন্তু এটা আমাদের মানতে হবে, কারণ এই যে বাংলার নবজাগরণ বা যে ইম্প্যাক্টটা, সেটা তো একটা অসাধারণ জায়গায় ছিল। এবং এটা তো আমরা পরেও দেখতে পাবো, যখন আন্দামানের সেলুলার জেলে আমরা দেখতে পাচ্ছি বন্দীদের হিসেবটা, তখনও আমরা দেখতে পাচ্ছি একই জিনিস। 68% বাঙালি ওই একটা সার্টেন পিরিয়ডের মধ্যে। তো এই ধরনের ঘটনা আমাদের বাংলাতে যখন শুরু হয়, আমরা যদি বঙ্গভঙ্গের সময়টা দিয়েই শুরু করি, তুমি কি বলবে সেই সময়টা কি পরিস্থিতি তৈরি হয়েছিল? পরিস্থিতি বলতে, দেখো ব্রিটিশদের কাছে তখন ওরা বলছিল যে ওদের এক্সিকিউশনে বা ওদের অপারেশনে প্রবলেম হচ্ছে। এত বড় একটা প্রভিন্স, যেখানে এত কোটি মানুষ থাকেন, এত মানে পুরো বাংলাদেশের যে ক্ষেত্রটা, বাংলাদেশ বলতে আমি পুরো বঙ্গকে, অবিভক্ত বঙ্গের কথা বলছি, এত বড় প্রভিন্স, ওদের নিয়ন্ত্রণ করতে অসুবিধা হচ্ছে। বাট এটা তো ডকুমেন্টেড ফ্যাক্ট যে ওরা এটা করেছিল, তার কারণ ওরা চাইছিল বাংলার শক্তিটাকে ভেঙে দিতে। তো বাংলার শক্তি কোথায়? এই যে বারবার আমি বলছি জাতীয়তাবাদী চেতনার উত্থান এবং জাতীয়তাবাদী চেতনার যে প্রসার, এবং আস্তে আস্তে দানা বাঁধা যে আন্দোলনগুলো, এবং সেই সময় আমরা শুরু করলাম যেভাবে, যে ধরনের সাহিত্য তখন লেখা হচ্ছিল, মানুষের মধ্যে জাগরণ যেভাবে তৈরি হচ্ছিল, বা যে ধরনের অসন্তোষ দানা বাঁধছিল, বা যেটা ছড়িয়ে পড়ছিল বিভিন্ন সভা সমিতি, ওরা প্রথমে এটা শুরু হয়েছিল অবশ্যই তোমার একটা পিটিশন রাজনীতি হিসাবে, কিন্তু পরবর্তীকালে সেটা তো রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত শুরু করলো। তো যখন ওরা ওই বঙ্গভঙ্গটা ঘোষণা করলো, তখনই বিদ্রোহের আগুনটা চারিদিকে ছড়িয়ে গেল। এবং এটা আরও সংগঠিত হলো যখন বঙ্গভঙ্গ আন্দোলনের ওই রেজলিউশনগুলো তৈরি হলো, যে বয়কট এবং স্বদেশী। আজকে বয়কট এবং স্বদেশী আজকের দিনে দাঁড়িয়েও এত সায়েন্টিফিক একটা বিপ্লবের ধারণা, এটা বলতে গিয়ে আমি এখনও থ্রিলড ফিল করছি। একদিকে আমরা বলছি আমরা ধ্বংসাত্মক কাজ করব, আজকের দিনে যখন আমরা কোনো পলিটিক্যাল মুভমেন্ট দেখি, আমরা কিন্তু ধ্বংসাত্মক জিনিসপত্র বেশি দেখি, গঠনমূলক জিনিসপত্র কম দেখি।
কিন্তু সেই সময়ে একই সঙ্গে বয়কট চলছে, সেই সঙ্গে সেই বয়কটকে কাউন্টার করতে স্বদেশী চলছে। আর যে স্বদেশী আমাদের এখানকার যে ইকোনমি, যে বিজনেস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দারুণ একটা বুম দিয়েছিল। মানে আজও তো আমরা ধরো রাজনীতিবিদদের দেখি তারা খাদির পোশাক পরছে। শুরুটা কোথায় সেটাও ভাবতে হবে শুরুটা আমাদের। সেখানে। এবং রবীন্দ্রনাথ আর একটা দারুণ কথা বলেছিলেন, যেটা স্বদেশীকে আরও শক্তিশালী করেছিল, আত্মশক্তির কথা। আজকের দিনে দাঁড়িয়ে মেক ইন ইন্ডিয়া স্লোগান কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল। তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আজকের দিনে আমরা মেক ইন ইন্ডিয়া বলছি, আজকের দিনে আমরা এই ইনিশিয়েটিভটা নিচ্ছি, বাট আজ থেকে 100 বছরের বেশি সময় আগে এই ঘটনাটা ঘটেছিল। আজকে আমাদের আলোচনা করতে হয় যখন কোনো বিজনেস মিটিংয়ে আমরা যাই বা কোনো সেমিনারে যাই বা কোনো বক্তা আলোচনা করেন, তিনি খেদ প্রকাশ করেন যে ম্যানুফ্যাকচারিংয়ে ইন্ডিয়া কোথায়, কত পিছনে চায়নার থেকে। সার্ভিস সেক্টরেও তাই। আর বাংলাদেশ কিছু ক্ষেত্রে সার্ভিস সেক্টর আমাদের থেকে এগিয়ে আছে। হ্যাঁ, তো সেই ধারাবাহিকতাটা যদি আমরা বজায় রাখতে পারতাম এই 100 বছর ধরে, তাহলে তো মানে ভাবা যেত না। না, বাস্তবে তুমি মেক ইন ইন্ডিয়ার কথা বললে, এটা কিন্তু একটা অর্থনৈতিক সিদ্ধান্ত, কিন্তু তখন ছিল স্বাভিমানের সিদ্ধান্ত। না, ইভেন একই সঙ্গে অর্থনৈতিক সিদ্ধান্ত, কারণ সেটা আমাদের অর্থনীতিকে তো চাঙ্গা করেছিল। এবং সেই সঙ্গে এটা না একটা মাইন্ডসেট। আজকের দিনে দাঁড়িয়ে আজকে এই যে আমাদের জেনারেশন বা আমাদের থেকে যারা একটু ছোট বা একটু 3-4 বছরের বড়, তাদের মধ্যে না একটা স্টার্ট আপ মাইন্ডসেট কাজ করছে। প্রত্যেকে কিছু নিজের কিছু করতে চায়। তো এটা একটা মাইন্ডসেট। তো এই মাইন্ডসেটটা তখন ছিল। কিন্তু আমরা যে সময়টায় বড় হয়েছি, স্কুলে পড়েছি, সেই সময় আমি যদি কাউকে বলতাম ব্যবসা করব, ব্যবসা, টাকা কোথায়? তো সেই মাইন্ডসেটটার কথা আমি বলছি, যে মাইন্ডসেটটা 1905-এ তৈরি হয়েছিল স্বদেশীর সময়। সেই মাইন্ডসেটটাকে যদি আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারতাম স্বাধীনতার পরও, স্বাধীনতার পর তো বাংলার সঙ্গে অন্যায় করা হয়েছে। সবাই কিন্তু সবটা ভুলে যাওয়ার চেষ্টা করেছে, এটা কি তুমি লক্ষ্য করে দেখেছো? মানে এই যে ধরো স্বাধীনতা সংগ্রামী যারা ছিল, তাদের যে সংগ্রামটা, তাদের যে লড়াইটা, তাদের যে আত্মত্যাগটা, সবটাই কিন্তু মানুষ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা কতটুকু পড়েছি স্বাধীনতা আন্দোলন নিয়ে আমাদের পাঠ্য বইয়ে? বিশেষ নয়। আজকে আমরা স্বাধীনতা সংগ্রামী যদি র্যান্ডাম কাউকে বলা হয় যে বাঙালি কয়েকজন স্বাধীনতা সংগ্রামের নাম বলো, তো ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রথমেই হয়তো এই দুটো নাম আসবে, ক্ষুদিরাম বসুর সঙ্গে প্রফুল্ল চাকি। তারপর যদি বলা হয় 20 জনের নাম বলো, আমি বেট করছি লিখতে পারবে না, বাঙালি লিখতে পারবে না। তার কারণ আমাদের বলা হয়নি। আর যদি না বলা হয়, তাহলে আমরা ইন্সপিরেশনটা কোথা থেকে পাবো? মানে আমি আমি যে ধরনের কাজগুলো করি বা করার চেষ্টা করি, সেখানে লোকে প্রশ্ন করে অনেক সময় যে হিস্ট্রি জেনে আমি কি করব। হিস্ট্রি আমাদের, যেমন ধরা যাক যদি আমার বাবা একজন ডাক্তার হন, আমার দাদু একজন ডাক্তার হন, আমার দাদা একজন দারুণ লয়ার হন, আমার উপর একটা ন্যাচারাল প্রেশার থাকবে যে আমাকে কিছু একটা করতে হবে, নাহলে লোকে আমার উপর হাসবে। এই প্রেশারটা নিয়ে আমি জন্মাবো, এই উত্তরাধিকারটা নিয়ে আমি জন্মাবো। সেরকমভাবে এই গল্পগুলো যদি আমরা জানি, তাহলে ওই উত্তরাধিকারটা আমরা ক্যারি করব, যে না, এই সাহসটা আমাদের মধ্যে আছে, সিদ্ধারাটা বিক্রি হয়ে যেত না। এবং আত্মবিশ্বাসটাও থাকবে কোথাও না কোথাও। ডেফিনেটলি। আজকে আমরা শুধু মুখে বলি যে ওয়ান্স আপন এ টাইম বাঙালি যা ভাবতো, হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে বলা হয় না, যে ইন্ডিয়া থিঙ্কস থিংস টুমরো। টুমরো। তো ওটা আজকে আমরা বলি যে একটা সময় জানিস এরকম ছিল, আজকে তো নেই। আর সেই কারণেই আমার মনে হয় যে সেই সময়ের কথা অনেক বেশি আলোচনা হওয়া উচিত আমাদের। তাও তো ধরো আজকে ইন্টারনেটের যুগে আমরা অনেক কিছু জানতে পারছি, পড়তে পারছি। যখন আমরা ছোট ছিলাম, আমরা স্কুলে ছিলাম, আমরা ইতিহাস বই ছাড়া আমাদের কাছে সেরকম ভালো ভালো অপশন হয়তো ছিল না। হ্যাঁ, হয়তো আমরা পারতাম গিয়ে কোথাও লাইব্রেরিতে গিয়ে বই পড়লাম, কিন্তু সেই ইন্টারেস্টটাই ক্রিয়েট হতো না। তুমি যে বললে ইতিহাস পড়ে কি হবে, এটা আমাদের অনেকেরই মনে হয়েছে, কারণ মুখস্থ করা ছাড়া তো ইতিহাসে আর কিছু আমরা পাইনি। না, ডেফিনেটলি আমারও মনে হয়েছে। আজকেই আমি যখন আসবো বলে কথা বলছিলাম আমার ওয়াইফের সঙ্গে, তো আমি বললাম যে আমি তখন একটু গো থ্রু করছিলাম এই যে আমাদের ইনস্টিটিউশনাল যে রেভলিউশনের যে ফরম্যাটটা কীভাবে ইভলভ করেছে। এটা তোমাকে বললাম যে প্রথমে কিছু জমিদার হয়তো নিজের স্বার্থের জন্য একত্রিত হচ্ছিলেন, পরবর্তীকালে সেটা বৃহত্তর স্বার্থে রূপ নিল। ঠিক আছে, যখন আমি ক্রস চেক করছিলাম যে সময়টা কত, হ্যাঁ, তখন দেখলাম যে ধরো ওই জমিদার সভা 1838 এরকম সালগুলো। তখন আমি বললাম যে ইতিহাসে তো এগুলো আমরা 7-এ পড়েছিলাম, ক্লাস 7-এ। এত খারাপ লাগতো বলে মনে আছে, মুখস্থ করতে হয়েছিল জোর করে।
তার কি ইম্প্যাক্ট, কেন পড়বো, এটা তো কখনো জানিনি। কেউ বোঝায়নি তো। হ্যাঁ, আজকে মনে হয় যে না, এই জিনিসগুলো জানা কেন প্রয়োজন। তো তুমি যেরকম বিপ্লবীদের কথা বললে, তো সেরকম প্রচুর মানুষ রয়েছেন যাদেরকে নিয়ে কথা বলা উচিত, এবং আজকেও আমরা নিশ্চয়ই কথা বলবো ডেফিনেটলি বলবো। দেখো, কয়েকজনকে নিয়ে। সবাইকে নিয়ে বলা সম্ভব নয়, না, কেননা ওই সময় এত অগ্নিবীরেরা ছিলেন যাদের নাম হয়তো কোথাও নথিবদ্ধ নেই। এবং আরেকটা আরেকটা কনফেশন আমার মনে হয় করা উচিত অনেস্টলি। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো না কোনো অচেনা মানুষ সম্পর্কে, যিনি হয়তো পপুলার কালচারে নেই, আমি তোমাকে বলতেই পারি যে আমি জানি না। ঠিক আছে, এই লজ্জাটা আমি বহন করছি। এটাই অ্যাকচুয়ালি আমরা, মানে ভারতীয়দের ক্ষেত্রে এটা একটা সমস্যা। আমরা কিন্তু আমাদের ইতিহাসকে খুব সুন্দর করে ভুলিয়ে দিতে পারি। আমরা গৌরবের জিনিসগুলোকে নিয়ে গৌরবান্বিত হওয়াটা আমাদের হয়তো খুব একটা নেই। আমরা খুব কম সংখ্যক মানুষকে নিয়ে খুব গৌরব ফিল করি, কিন্তু বাকিদের কথা খুব সহজে ভুলে যাই। আজকে তাদের নিয়ে একটু আলোচনা হোক। প্রথমে আমরা যখন এই অগ্নিযুগের কথা বলছি, তো যারা সেই সময়ের দামাল ছেলে, তো তাদের আলোচনা করা যেতে পারে। ধরো উল্লাসকর দত্ত এই সময়ের একজন প্রমিনেন্ট নাম, এবং আহ, আমরা জেনারেলি ক্ষুদিরাম বা প্রফুল্ল চাকির কথা যখন আলোচনা করি, তো তারা কিংসফোর্ডের গাড়িতে বোম মেরেছিলেন এটা বলি, কিন্তু বোমটা তৈরি হয়েছিল কোথা থেকে, বা এই সময়ে যে ধরনের ঘটনাগুলো ঘটছিল, হ্যাঁ, এই যে বোম হামলা, আহ, এর ফ্যাক্টরিটা কোথায়, কোথা থেকে এর যোগানটা আসছিল। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এখানেই দুজন ব্যক্তি খুব ইম্পর্ট্যান্ট, উল্লাসকর দত্ত এবং হেমচন্দ্র। তো উল্লাসকর দত্ত প্রেসিডেন্সিতে পড়তেন, তাই না, এবং সেখানে তিনি রসায়ন নিয়ে পড়াশোনা করছিলেন। তো একটা ইনসিডেন্ট ঘটে যে ওই সময় তাদের এক অধ্যাপক ছিলেন রাসেল। তো তিনি এই স্বদেশী আন্দোলনের প্রসঙ্গে একটু কটূক্তি করেছিলেন বাঙালিদের নিয়ে, তো উল্লাসকরের সেটা পছন্দ হয়নি। তিনি উঠে একটু চত্থাপ্পড় মেরে দেন রাসেলকে। তো ফলত তাকে সেখান থেকে রাস্ট্রিকেট করা হয়। আর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি ঠিকই, কিন্তু তার যে কেমিস্ট্রির প্রতি প্যাশনটা ছিল, এটা উনি ছাড়তে পারেননি। তো একদিকে ভালোই হয়, এটা তখন আরও একটা ক্রোধে পরিণত হয়, এবং সেই ফলাফলটা আমরা দেখি তিনি তখন চেষ্টা করতে থাকেন কিভাবে তিনি একটা বোম ডেভেলপ করতে পারেন। ইন দ্য মিন টাইম এই যে সিক্রেট সোসাইটিগুলো ছিল যুগান্তর বা ইত্যাদি, তো সেখান থেকে হেমচন্দ্রকে পাঠানো হয়েছিল ফ্রান্সে। ঠিক আছে, তো তিনি যখন ওখানে ডেভেলপ করছিলেন যে কিভাবে শিখছিলেন কিভাবে আধুনিক বা আরও টেকনোলজিক্যাল অ্যাডভান্স ইম্প্যাক্টফুল বোম ক্রিয়েট করা যায়, তখন এদিকে উল্লাসকররা কিন্তু বসেছিলেন না, তারা চেষ্টা করছিলেন তাদের মতো করে কী করে এটাকে ডেভেলপ করা যায়। এবং আজকের দিনে আমরা দাঁড়িয়ে বিভিন্ন সময় ওয়েপন টেস্ট করি, নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করি, বা এই যে আমাদের ব্রহ্মস ব্রহ্মস মিসাইল থাকে আমরা লাগাতার টেস্ট করতে থাকি, তারাও কিন্তু সেটা করছিলেন। সহজ ছিল না তখন, পুলিশের চোখে একদমই, ধুলো দিয়ে করতে হতো। একদমই। এবং তখন তো পরিস্থিতিটা অনেক জটিল এবং সবাই অ্যালার্ট। তা সত্ত্বেও তারা মানকুণ্ডুতে টেস্ট করছেন, তারা চন্দননগরে টেস্ট করছেন, তারা খড়গপুরের আশেপাশে একটা জায়গায় টেস্ট করছেন, কিন্তু কোনো টেস্টই সফল হচ্ছে না, সেই ইম্প্যাক্টটা জেনারেট হচ্ছে না যেটা তারা চাইছেন। তারপরে তারা এটা নিয়ে আরও কাজ করলেন, এবং তারা দেওঘরে গেলেন, দেওঘর হিলসে গিয়ে একটা টেস্ট করলেন। তো সেই টেস্টটা একটা খুব ম্যাসাকার পরিস্থিতি তৈরি করেছিল, কারণ বোমটা প্রিম্যাচিওর অবস্থায় ফেটে যায়, এবং সেটা খুব ইম্প্যাক্টফুল বোম ছিল, তারা সফলভাবে তৈরি করতে পেরেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় প্রফুল্ল কুমার চক্রবর্তী তাদের টিমে ছিলেন, তিনি সেই বোমের আঘাতে মারা যান এবং উল্লাসকর আহত হয়েছিলেন। এবং তারপরে তো হেমচন্দ্র কানন্দ ফিরে আসেন, এবং তিনি এসে সেই টেকনোলজিটা তাদেরকে দেন, এবং আরও নতুনভাবে সেই নতুন উদ্যমে কাজটা শুরু হয়। এবং ওই ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা যেটা ছুঁড়েছিলেন কিংসফোর্ডকে হত্যা করার জন্য, সেটা হেমচন্দ্র কাননগো টেকনোলজিতেই বানানো ছিল। হ্যাঁ, তো উল্লাসকর দত্ত পরবর্তীকালে অ্যারেস্টেড হন এই বোমার মামলার সূত্রে। হুম, আন্দামানে নিয়ে যাওয়া হয় তাকে, হুম। এবং চরম অত্যাচার করা হয়েছে তার উপর। এটা অনেক জায়গায় আমি শুনেছি যে ওনার উপর যা অত্যাচার করা হয়েছে অত অত্যাচার হয়তো অন্যদের উপর করা হয়নি, না, এবং উনি অতটাই শক্ত ছিলেন। প্রথমে তাকে একটু ইনহিউম্যান কাজ দেওয়া হয়েছিল, সশ্রম কারাদণ্ড হতো, তো এমন কাজ দেওয়া হয়েছিল যেটা তার পক্ষে করা খুব কঠিন। তো তিনি প্রতিবাদ করেন, এবং প্রতিবাদ করার পরে তাকে আরও টর্চার বাড়িয়ে দেওয়া হয়। তো এই সময় তিনি পাগল হয়ে যান টর্চারে, মানসিক ভারসাম্যহীন হয়ে যান, এবং পরবর্তীকালে দীর্ঘদিন তিনি সেই অসুস্থতাটা বহন করেছিলেন, হ্যাঁ, বেঁচেছিলেন অনেক দিন তিনি। অ্যাকচুয়ালি ওনাকে তো ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। তুমি ভাবো, মানে যে সময় আন্দামানে ইলেকট্রিসিটি নেই, ব্যাটারি নিয়ে গিয়ে সেই ব্যাটারি থেকে তাকে শক দেওয়া হতো।
ব্যাক টু ব্যাক শক দেওয়া হয়েছে তাকে। এটা কনফার্ম করার জন্য যে উনি সত্যিই পাগল হয়ে গেছেন কি পাগল হয়ে যাননি। এবং ওনার লাভ স্টোরিটা কিন্তু মনে রাখার মতো। যদিও এটা একটুখানি আমাদের প্রসঙ্গের বাইরে, কিন্তু মনে রাখতে হবে মানে মানুষের মনের জোর কতটা হতে পারে। এবং এই পরিস্থিতির মধ্যে গিয়েও লীলা পালের সঙ্গে সম্ভবত ওনার একটা সখ্য ছিল একদম ছোটবেলা থেকে, বিপিন পালের মেয়ে। হুম, তো তিনি যখন ফিরে আসেন পরবর্তীকালে, সেই সময় তার আগে লীলার বিয়ে হয়ে গেছে। বহু বছর অপেক্ষা করেছিলেন, কিন্তু কোনো খোঁজ তো পাওয়া যাচ্ছিল না তখন উল্লাসকরের। তাকে তো মাদ্রাসে পাঠিয়ে দেওয়া হুম, হয়েছিল। উনি আন্দামানে নেই, উনি কলকাতায় নেই, তাহলে উনি আছেন কোথায়? সবাই ভেবে নিয়েছিল উনি মারা গেছেন। হ্যাঁ, তারপরে যখন তিনি ফিরে আসেন আর কি, তো সেই সময় তিনি অনেক দিন অপেক্ষা করেছিলেন এবং এটা আজকের দিনে ভাবতে হয়তো খুব সরল লাগতে পারে, যদিও লাগার কথা নয়। তার কারণ 1948-এ গিয়ে 60 বয়স, তখন তখন তিনি আবার লীলাকে বিয়ে করছেন এবং যে সময় লীলা অসুস্থ এবং তাকে সেবা করা, তাকে স্নান করানো, খাওয়ানো, কোলে করে ছাদে নিয়ে যাওয়া, মানে এটা অসাধারণ ডেডিকেশনের জায়গা। যেরকম দেশ সেবার ক্ষেত্রে বা দেশপ্রেমের ক্ষেত্রে, সেরকম বোধহয় নিজের প্রেমের ক্ষেত্রেও এটা খুব রেয়ার একটা বিষয়। না, ওনার ছবিটা দেখলেও বোঝা যায় প্রচণ্ড প্যাশনেট একজন মানুষ। মানে ভালোবাসবো তো সেরকমই ভালোবাসবো, এরকম একজন মানুষ। দেশমায়ের প্রতিও তার ভালোবাসা একই রকম ছিল, লীলা দেবীর জন্য তার ভালোবাসা একই রকম ছিল। তবে আরও যারা ছিলেন তারা তো খুব প্রত্যেকেই 20, 22, 23 বছরে ফাঁসির দড়ি গড়ায় পড়েছেন, বা কেউ হয়তো প্রত্যক্ষ সংগ্রামে মারা গেছেন ইত্যাদি। নাহলে হয়তো এরকম আরও অনেক স্টোরি আমাদের কাছে থাকতো। তৎকালীন কলকাতায় একেবারে শহরের মধ্যে ব্রিটিশদের মনে ভয় ধরানোর মতো ঘটনা যদি বলতে হয়, তাহলে কিন্তু অলিন্দ যুদ্ধের কথা বলতেই হবে। হ্যাঁ, তুমি প্রথমে শুরু করলে কলকাতা দিয়ে। তার কারণ তখন মানে আমরা যদি পুরো 19-20 শতক ধরে দেখি, তো মেন অ্যাক্টিভিটি সমস্ত কিছুই কলকাতা কেন্দ্রিক ছিল না। আহ, যারা বিপ্লবী ছিলেন তাদের বিভিন্ন কাজকর্মগুলো, এবং সবচেয়ে বড় কথা এখান থেকে আইডিয়াগুলো জেনারেট হচ্ছিল। কাজকর্ম ছড়িয়েছিল সারা বাংলা জুড়েই। হুম, আর অলিন্দ যুদ্ধ একটু পরের ঘটনা, কিন্তু সেটাও উদ্দেশ্যটা একই, যে সরাসরি ব্রিটিশ সরকারকে চ্যালেঞ্জ করা এবং তাদের মনে সেই ভীতিটা তৈরি করা, বা তাদের মনে সেই জায়গাটা তৈরি করে দেওয়া যে না, এবার আমরা প্রস্তুত, এবার তোমাদের সরে যেতে হবে। তো সেই জায়গা থেকেই ওরা রাইটার্সকে প্ল্যান করে। তার কারণ একটা সময় পর্যন্ত, স্বাধীনতার পরেও পর্যন্ত রাইটার্সই আমাদের ওয়েস্ট বেঙ্গল চালাতো আর কি, মানে সেখান থেকেই মূল মূল কর্মকাণ্ডটা পরিচালিত হতো। তো এই কারণেই তারা রাইটার্সকে টার্গেট করে যে তোমাদের কোর ঢেরায় ঢুকে আমরা আমাদের শক্তি দেখাবো। তো সেই সময় তাদের বয়স কত ছিল? একজনের 18, 19, 21 এরকম এই রেঞ্জের বয়স। বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত, এই তিনজনই কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্সের অংশ ছিলেন এবং তাদের একটা শাখা সংগঠন ছিল মুক্তি সংঘ। তো সেখান থেকে তারা অপারেশনটা শুরু করেন। হুম। তো এরা পৌঁছন ছদ্মবেশে এবং ছদ্মবেশে পৌঁছে খুব কাছ থেকে সিমসনকে গুলি করেন এবং তারপর সেখানে সিকিউরিটিরা ছিল, তারা প্রত্যাঘাত করেন, একটা গান ফাইট হয় এবং তারা বেশ, এটা এমন নয় যে তারা গুলি করলেন, তাকে গুলি করলো, মেরে ফেললো, বেশ অনেকক্ষণ ধরে একটা মোকাবিলা চলেছিল এবং একটা তাসের পরিবেশ সেই সময় তৈরি হয়। ঠিক আছে? এবং যখন তারা দেখেন যে তাদের রসদ শেষ হয়ে আসছে, গুলি শেষ হয়ে যাচ্ছে, এবার তার ধরা পড়বেন, তো সেই সময় বাদল সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন এবং বিনয় আর দীনেশ নিজেদেরকে গুলি করেন আত্মহত্যা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত দীনেশ পরবর্তীকালে বেঁচে যান। বিনয়কে দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পথে হসপিটালে গিয়ে বিনয়ের মৃত্যু হয়, কিন্তু দীনেশ বেঁচে যান। আহ, তাকে হসপিটালে শুশ্রূষা করা হয়, সুস্থ করে তোলা হয়। তারপর তিনি দীর্ঘদিন বিচারের মধ্যে দিয়ে যান এবং তারপরে অবশেষে তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু ইন দ্য মেন টাইম জেরা করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে কি ইত্যাদি বিষয়পত্র, তিনি কিন্তু কখনো কনফেস করে দেননি, কারণ তিনি জানতেন তিনি বেঁচে গেছেন কিন্তু তিনি আলটিমেটলি বাঁচবেন না। ওই সময়টা মানে এটাও একটা খুব ভয়ঙ্কর জায়গা, যে একজন মানুষ ফাইট করেছেন, তিনি মরতে চেয়েছেন কিন্তু তিনি বেঁচে গেছেন, কিন্তু তিনি জানেন তিনি আবার মরে যাবেন বা তার মৃত্যুটা আসন্ন। তো এই জায়গা থেকে মানে মেন্টাল ট্রমার কথা আমি বলছি। না গো, ট্রমা না ওনাদের হতো না, একটা অদ্ভুতভাবে না, তৈরি ওটাই ওটাই তারা। ওটাই বলছি যে কি স্ট্রং নার্ভাস সিস্টেম, বা কত সাংঘাতিক শক্তি তাদের মধ্যে ছিল। অ্যাকচুয়ালি তোমার এই কথাটা থেকে আমার মনে হলো,
দীনেশ গুপ্ত তিনি তার মাকে মানে তার ফাঁসির আগে চিঠি লিখেছিলেন, সেখানে তিনি যা যা কথা বলেন তাতে প্রমাণিত হয় যে তিনি প্রস্তুত ভেতরে ভেতরে। তিনি জানেন যে এই মৃত্যুটাই শেষ নয়, এর পরে আরও অনেক কিছু অবশিষ্ট আছে। তিনি চলে গেলে আরও হাজারটা দীনেশের জন্ম হবে। একটা ১৯ বছরের ছেলের এই জীবনবোধ মারাত্মক। না, এটাই ব্রিটিশদের আরও ফ্রাস্ট্রেটেড করে দিয়েছিল যে আমরা যত মারছি, মানে ওরা ভেবেছিল এই যে আলিপুর বোমার মামলা টামলাগুলো হলো, এরপরে সব শেষ, আমরা নেটওয়ার্ক ভেঙে দিয়েছি, এতজনকে অ্যারেস্ট করে নিয়েছি, নেটওয়ার্ক ভেঙে দিয়েছি। কিন্তু এরা দেখছে আমরা এক এক করে মারছি আর এক এক করে গজাচ্ছে। মানে এরা কিছুতেই ট্রেস করতে পারছিলেন না যে কোথা থেকে এরা আসছে, কোথা থেকে তৈরি হচ্ছে। এরকম অনেক মানুষই রয়েছেন যাদের কথা আমাদের আলোচনায় আনতে হবে। কানাইলাল দত্তের কথাই আমরা প্রথমে যদি আসি। কানাইলাল দত্ত মানে ভীষণ রিমার্কেবল একটা কাজ করেছিলেন। তো সেই সময় সেই মামলাটা তো চলছে, হুম, এবং একজন রাজসাক্ষীকে ব্রিটিশরা মোটামুটি জোগাড় করেছিলেন, তার নাম হচ্ছে নরেন্দ্রনাথ গোসাই। তো সেই সময় বিপ্লবীদের মধ্যে বিপ্লবী আন্দোলন হয়তো আরও জোরদার হতে পারতো, আরও কনস্ট্রাকটিভ হতে পারতো, আরও তার শক্তি বৃদ্ধিও হতে পারতো যদি না এত বিশ্বাসঘাতক সেখানে থাকতেন। তো অনেকেই কী করেছেন, অনেক সময় খবর পাচার করে দিয়েছেন, বিপ্লবীদের গোপন আস্তানা বলে দিয়েছেন, বিভিন্নভাবে সেই তথ্যগুলো ছড়িয়ে গেছে এবং অনেক অনেক মানুষদের আমাকে হারাতে হয়েছে সেই কারণে। তো নরেন্দ্রনাথ গোসাই রাজসাক্ষী হতে রাজি হয়েছিলেন এবং তিনি সমস্ত তথ্য দিয়ে দিতেন ব্রিটিশ সরকারকে। ফলত এই যে পুরো অ্যাক্টিভিটি, গোপন সমিতির বা গুপ্ত সমিতির পুরো অ্যাক্টিভিটি, তারা কি করছেন সেগুলো সব ব্রিটিশদের হাতে চলে যেত এবং বাকি যারা জেলের বাইরে রয়েছেন সেই তারা কিন্তু খুব বিপদে পড়ে যেতেন। তো জেলের ভিতরে দুজন ছিলেন, একজন কানাইলাল আর একজন ছিলেন তার নাম সত্যেন্দ্রনাথ বোস। তো তারা একটা প্ল্যান করলেন যে জেলের ভিতরেই নরেন গোসাইকে মারতে হবে। বাইরে থেকে লুকিয়ে প্ল্যান করা আর জেলের ভিতরে থেকে প্ল্যান করা দুটো কিন্তু অনেক ফারাক। এবং সেখানে বন্দুক নিয়ে আসা। হ্যাঁ, সেটা তারা জোগাড় করলেন এবং তারা অভিনয় করলেন তার অসুস্থ হয়ে জেল ওয়ার্ডে ভর্তি হলেন এবং তারপরে সফলভাবে নরেন্দ্রনাথকে হত্যা করেন। রীতিমতো তাড়িয়ে নিয়ে গিয়ে হত্যা করা। একদম, হ্যাঁ। তো সেটাও একটা দারুণ থ্রিলিং ব্যাপার। আসলে এই জিনিসগুলো ভিজুয়ালাইজ না করলে বা ইম্প্যাক্টটা বুঝতে না পারলে না বোঝা যায় না যে জিনিসটা কত বড় একটা ব্যাপার এবং কত দুঃসহ একটা কাজ। এই কথাগুলো বলতে বসলে না দেখবে গায়ের রক্ত গরম হয়ে যায়, হ্যাঁ, মানে মনে হয় যে ওই সিচুয়েশনে মানে ছবির মতন চোখের সামনে চলে আসে। অল্প বয়সী ছেলেরা তারা কিভাবে 20 বছর নিজেদের বয়স। প্রাণ দিয়েছে এবং হাসতে হাসতে তারা ফাঁসির সাজা নিয়ে নিয়েছে। এবং অনেক সময় এমন হয়েছে যে ব্রিটিশ সরকারের যারা ডক্টর তারা দেখছেন যে পালস রেট নর্মাল, ভয় নেই, কোনো রিয়াকশন নেই, শান্ত, তারা মরে যাবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু তারা শান্ত। এবং প্রচুর মানুষ অসম্ভব। প্রচুর টর্চারের মুখোমুখি হয়েছে কিন্তু কিছু শেয়ার করেনি কখনো। কানাইলাল দত্তর কথা আমরা বললাম, কিন্তু নাম নিতেই হবে কানাইলাল ভট্টাচার্যর। কানাইলাল ভট্টাচার্য আরেকটু পরে, তো 1931 নাগাদ ওই সময়টায়। তো উনিও এরকম গুপ্ত সমিতির সদস্য ছিলেন। তো অ্যাকচুয়ালি হয়েছিল কি যে একজন বিচারক ছিলেন, তো সেই সময় বিচারকদের এরা টার্গেট করছিলেন যাতে বিচার করার সময় বা মৃত্যুদণ্ড বা এ ধরনের ভার্ডিক্ট দেওয়ার সময় তারা একটু সচেতন থাকেন, নাহলে অনেক প্রাণ আমাদের হারাতে হচ্ছিল। তো ক্ষুদিরামরা যেরকম টার্গেট করেছিলেন কিংসফোর্ডের আবার একটা গল্প আছে, মানে কেন কিংসফোর্ড জনপ্রিয় হলেন সেটাও আমরা বলবো। তো সেই সময় একজন বিচারক ছিলেন গার্লিক বলে, ঠিক আছে? তো তিনি এই দীনেশ গুপ্ত এবং রামকৃষ্ণ বিশ্বাস দুজনের ফাঁসির সাজা দিয়েছিলেন। তো তখন এই কানাইলাল ভট্টাচার্য তাকে টার্গেট করেন এবং আলিপুর কোর্টে তাকে গুলি করে হত্যা করেন এবং তিনি জানতেন যে তিনি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারবেন না। তিনি একটা অন্য পরিচয় নিয়ে ঢুকেছিলেন। হ্যাঁ, তো তার পকেটে একটা চিরকুট ছিল যেখানে তিনি লিখে গিয়েছিলেন যে এই কারণে আমি এটা করেছি আর কি। সত্যিই তাই। আচ্ছা, তুমি কিংসফোর্ডের সম্বন্ধে কিছু বলছিলে, কোনো ঘটনার কথা বলছিলে। কিংসফোর্ডের ওপর তো অনেক দিন ধরে এদের একটা রাগ ছিল, কিন্তু যেই কারণে কিংসফোর্ডের ওপর রাগটা সংগঠিত হয় বা একটা জনরোষ তৈরি হয় সেটা হচ্ছে সেই সময় না বিপিনচন্দ্র পালের একটা মামলা চলছিল। তো যখনই এরকম কোনো মামলা উঠতো কোনো বিপ্লবীর বা আমাদের দেশীয় কোনো মানুষের যারা স্বদেশের জন্য কাজ করতে গিয়ে কোনোভাবে অভিযুক্ত হচ্ছেন, তো সেই সময় তখন কোর্টের বাইরে একটা প্রতিবাদ বা এই ধরনের কর্মসূচিগুলো হতো।
তো সেই সময় এই যে সুশীল কুমার সেন, একজন একটা ছেলে, 14 বছর বয়স, ঠিক আছে, সিলেটের ছেলে। তো সে ন্যাশনাল কলেজের ছাত্র ছিল, যে কলেজের প্রিন্সিপাল ছিলেন আবার অরবিন্দ ঘোষ, ঠিক আছে। তো সেই সময় সে বাকিদের সঙ্গে প্রোটেস্টে নামে এবং পুলিশের সঙ্গে একটা হাতাহাতি হয় এবং পুলিশকেও সে প্রত্যাঘাত করে। 14 বছর বয়স, এটা মাথায় রাখা খুব ইম্পর্ট্যান্ট। তো তাকে গ্রেফতার করা হয় এবং কিংসফোর্ড বলেন যে প্রকাশ্যে 15 বার তাকে বেত্রাঘাত করতে হবে। হ্যাঁ, ছোট বলে শুধুমাত্র ফাঁসির সাজাটা হয়নি আর কি। তো প্রকাশ্যে তাকে, ওই 14 বছরের সুশীল কুমার সেনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় এবং সেখান থেকে সেটা স্ফুলিঙ্গের মতো কাজ করে, আরও জনরোষ ছড়িয়ে পড়ে। এবং অ্যাকচুয়ালি ওই ঘটনাটা, ওটাও কিন্তু মানে একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। ভীষণ ওইটুকু ড্রামাটিক। ছেলে, একটা করে বেতের আঘাত হচ্ছে এবং সে একবার নাকি করে বন্দে মাতারম। মাতরম বলে উঠছে বারবার। যতবার তার উপর বেতের আঘাত হয়েছে, ততবার সে বন্দে মাতরম বলেছে, একটু ভয় পায়নি। সাংঘাতিক। সাংঘাতিক সহনশীলতা। দেন তারপরেই ওরা ঠিক করে যে না, এবার একে নিকেশ করা উচিত। দেন তার উপর ক্ষুদিরামরা অ্যাটেম্প করে, যদিও লাকিলি কী পুণ্য করেছিলাম জানি না, কিংসফোর্ড বেঁচে যান। সেদিন ক্ষুদিরাম তো ধরা পড়ে গেলেন, কিন্তু মৃত্যুর পরও রেহাই পেলেন না প্রফুল্ল চাকি। হ্যাঁ, ধরা পড়ে যান, কিন্তু এদের প্রত্যেকেরই একটা এমনভাবেই ট্রেনিং ছিল যে এরা জানতেন ধরা পড়া যাবে না। কারণ ধরা পড়ার পর যে কনসিকোয়েন্সেসগুলো থাকবে বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হবে, তো সেটা তাদের জন্য খুব একটা সম্মানের নয়। ইভেন মরার পরও যেটা ঘটেছে, আমি আসছি বিষয়টায়, এবং তাদের সঙ্গী সাথীদের জন্য তাদের সেটা খুব একটা সম্মানের নয়। তো এরা কি করতেন, ধরা পড়ার আগেই কেউ আত্মহত্যা করতেন নিজের রিভলভারের গুলিতে, সায়ানাইড থাকতো। কেউ সায়ানাইড খেয়ে, প্রীতিলতা ওয়াদ্দেদার যেরকম সায়ানাইড খেয়েছিলেন। তো ক্ষুদিরাম তো ধরা পড়ে যান বাই চান্স, তিনি আর অ্যাটেম্প করতে পারেননি আত্মহত্যার। কিন্তু প্রফুল্ল চাকি কিছুটা সম্মুখ সমরে পড়ে গুলি বিনিময় করেন এবং তারপর যখন বুঝতে পারেন যে আর কোনো উপায় নেই, তখন তিনি নিজের রিভলভার দিয়ে শুট করেন। তো তিনি একটা ছদ্মনাম নিয়ে ঘুরে বেড়াতেন। তো ফলত ইংরেজরাও কনফার্ম ছিল না যে এই প্রফুল্ল চাকি কিনা। তো সেই কনফার্মেশনটা নেওয়ার জন্য বা কনফার্ম হওয়ার জন্য, মানে এটা একটা নৃশংস পৈশাচিক ব্যাপার। আমরা ব্রিটিশদের সিভিলাইজড বলে জানতাম এবং সেই সময় বিভিন্নবার অনেকে, আমাদের অনেক নেতৃত্ব তাদেরকে সিভিলাইজড বলেছেন, কিন্তু সেই সিভিলাইজড ব্রিটিশরা প্রফুল্ল চাকির মাথাটা কেটে নিয়ে আসে পার্সেল করে, দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথাটা কেটে নিয়ে আসে এবং সেটা ক্ষুদিরামকে দিয়ে চিহ্নিতকরণ করানো হয় যে এই প্রফুল্ল চাকি কিনা। তো মৃত মানুষের প্রতি পৃথিবীর সব সভ্যতা সবকালেই তাকে সম্মান জানান, সে যত বড় অপরাধী হোক না কেন। তো সেটুকুও প্রফুল্ল চাকির জোটেনি এবং আমরা জানি না তার বডির সঙ্গে কি হয়েছে বা এটা যে হতে পারে, এটা তো মানে অভাবনীয় একটা বিষয়। তুমি নৃশংসতার কথা বলছো, তাহলে তো মাস্টারদার কথা বলতেই হবে এখানে। কি হয়েছিল তার সঙ্গে? ডেফিনেটলি, মানে এই বিষয়টা নিয়ে সেই সময়ের যারা অন্যান্য বন্দী ছিলেন বা যারা এটা নিয়ে পরে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তারা বলেছেন, কিন্তু সরকারি ডকুমেন্টেশন এটার সেরকমভাবে কিছু নেই, থাকার কথাও নয়। তার কারণ যে ঘটনাটা ঘটেছিল, রাতের অন্ধকারে মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়, সেটা তো অনেক পরে। যখন ফাঁসি দেওয়া হয় তখন তিনি হয়তো বেঁচেও ছিলেন না। অচৈতন্য। হ্যাঁ, কারণ তার আগে তার হাতের নখ একটা একটা করে উপড়ে ফেলা হয়, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা দাঁত। তার যত অস্থি সন্ধি ছিল শরীরে, সব হাতুড়ি দিয়ে প্রত্যেকটা অস্থি সন্ধি ভাঙা হয়েছিল। তো ফলত এই মানে এরকম নৃশংস অত্যাচারের পর কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা নয়। এবং যেরকম প্রফুল্ল চাকির কথা বললাম, যে প্রফুল্ল চাকির মাথা কেটে নিয়ে আসা হয়েছিল, তো সেরকম মাস্টারদারও বডি কেউ পায়নি। তো তাকে জাহাজে করে নিয়ে গিয়ে পাথরে বেঁধে বঙ্গোপসাগরের মধ্যেখানে ডুবিয়ে দেওয়া হয়েছিল। মানে এরা শুধু বাংলাকে ভয় পেত এরকম নয়, বাংলার বিপ্লবীদের ভয় পেত এরকম নয়, তাদের মৃত বিপ্লবীদের প্রতি এতটা ভয় যে একটা মৃতদেহ থেকে সেখান থেকে আবার একটা বিপ্লবের জন্ম হতে পারে,
সেই আগুনটা হয়তো এরা নিতে পারবে না। মানে জীবন্ত মাস্টারদাকে হয়তো এরা কবজা করে নিলেও নিতে পারতো, কিন্তু মাস্টারদার এই যে এত অনুগামী, এবং সেই সময় এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন একটা একটা ম্যাসিভ ইভেন্ট। মানে এরকম যে ঘটনা ঘটেছিল, বাঘাযতীন যেটা ট্রাই করছিলেন, তো সেটাও যদি হতো, সেটাও একটা অনেক বড় ইভেন্ট হতো। তো এটা একটা অনেক বড় ইভেন্ট, একটা অনেক বড় ইম্প্যাক্টফুল ইভেন্ট, ঠিক আছে? তো সেই রিস্কটা হয়তো তারা নিতে রাজি ছিল না। এবং তার জন্যই এই ঘটনাটা ঘটে। তুমি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা বললে, সেক্ষেত্রে রডা কোম্পানির মাউজার পিস্তল লুণ্ঠন সেটাও কিন্তু চলে আসবে এখানে, সেই ঘটনাটা। হুম। তো সেটার সঙ্গে শ্রীশচন্দ্র মিত্রের একটা সম্পর্ক রয়েছে, মানে তিনিই এটা কন্ডাক্ট করেছিলেন আর কি সেই সময়। তো যাকে হাবু মিত্র ডাকনাম ছিল আর কি। তো তিনি সেই সময় রাডা কোম্পানিতে কাজ করতেন, তিনি স্টোরের দেখাশোনার দায়িত্বে ছিলেন, যে কি ইনভেন্টরি আসবে টাসবে ইত্যাদি এই সমস্ত নিয়ে। আর সেই সময় আমাদের বিপ্লবীদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্রের একটা খামতি ছিল। তারা বোম বানাচ্ছিলেন, বা পিস্তল বানানো এতটা সহজ নয়, বা পিস্তলের যে টেকনোলজি তখন তাদের কাছে ছিল সেটা খুবই বেসিক। তো সেই জায়গায় তখন অত্যাধুনিক অস্ত্র জার্মান তৈরি করছে, জার্মানের সেই মজার পিস্তল যেগুলো। তো সেই পিস্তল আসার কথা ছিল 220 বাক্স সম্ভবত। তো সেই সময় তিনি খবর দেন, এই আগস্ট মাসেরই ঘটনা, মানে 22শে আগস্ট বা 26শে আগস্ট, দুটো ডেটের মধ্যে একটা ডেট হবে শিওরলি। তো এই সময় তো কী হয়, একটা শিপমেন্ট আসার কথা। তো উনি সেটা ইনফর্ম করেন তার নেটওয়ার্ককে যে এরকম আসবে। তো তারা আগে থেকে 7টা গরুর গাড়ি প্রস্তুত রেখেছিলেন, এবং তার দায়িত্ব ছিল, শ্রীশচন্দ্রের দায়িত্ব ছিল সেই গরুর গাড়িগুলোতে লোড করা এবং শিপমেন্টের অভিমুখটা ঘুরিয়ে দেওয়া। এবং তিনি সেটা সফলভাবে করেন, এবং একটা বড় অস্ত্র ভাণ্ডার এই সময় বিপ্লবীদের হাতে আসে। তো তিনি হয়তো সরাসরি যুদ্ধে জড়াননি, বা তিনি হয়তো প্রত্যক্ষ সংঘাতে যাননি, কিন্তু তার কন্ট্রিবিউশনটা তো কোনো অংশে ন্যূন নয়। কারণ যে কাজটা তিনি করেছিলেন, তো তাতে তার দ্বীপান্তরের সাজা তো হতেই পারে। কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যায়নি, মানে এটা একটা অদ্ভুত ঘটনা। এবং তারপরে তার কি পরিণতি হলো এটা নিয়ে আহ, আমি খুব একটা গবেষণা করিনি, কিন্তু জানি না। মানে বলা হয় যে ওই ঘটনার পর তিনি উধাও হয়ে যান, ওনারকে আর পাওয়া যায়নি। না, অ্যাকচুয়ালি কী হতো, সেই সময় অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন। যে ঘটনাগুলো হয়, যখন নাম প্রকাশ্যে চলে আসতো, অনেকে আন্ডারগ্রাউন্ডে থাকতেন, এরকম অনেকে ছিলেন। কল্পনা দত্তরা অনেক সময় আন্ডারগ্রাউন্ডে ছিলেন, লুকিয়ে বেরিয়েছেন, কাউকে হয়তো খুঁজে পাওয়া গেছে, কাউকে খুঁজে পাওয়া যায়নি। এরকম ঘটনা তো অনেকই ঘটেছে। এই যে ধরো, এই যে পিস্তল চুরি হলো এখান থেকে, আমরা কিন্তু এই পিস্তলের ইউজ দেখতে পেলাম আবার বুড়িবালামের তীরে, বাঘাযতীন। তো বাঘাযতীনদের প্ল্যান আরও বড় ছিল। কারণ তিনি চাইছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ডামাডোলটা তৈরি হয়েছে, এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাতে। এবং নেতাজি পরবর্তীকালে যে কাজটা করবেন, দেশের বাইরে গিয়ে বিপ্লবকে সংগঠিত করা এবং একটা ম্যাসিভ আক্রমণ, প্রতি আক্রমণ তৈরি করা, তো সেই কাজটার অনুপ্রেরণা বোধহয় বাঘাযতীনের থেকে নেওয়া হলেও হতে পারে। কারণ এগুলো কোনোটাই বিচ্ছিন্ন নয়, একটার সঙ্গে একটা জড়িত। এরা প্রত্যেকে একটা ধাপে ধাপে কাজ করেছেন, একজন একটা কাজ করেছেন, পরের জন সেটাকে আরও এগিয়ে নিয়ে গেছেন, একজন এক্সিকিউট করতে চেয়েছেন, এভাবে জিনিসটা সংগঠিত হয়েছে। তো বাঘাযতীনরা, এখানে আরেকজন মানুষ ছিলেন মানবেন্দ্রনাথ রায়, যিনি মার্কসিজমের ক্ষেত্রে একটা অনেক বড় কন্ট্রিবিউশন রেখেছিলেন এখানে শুরু করার ক্ষেত্রে, বা মার্কসীয় চেতনার বিস্তারের ক্ষেত্রে। তো মানবেন্দ্রনাথ রায় এটা কোঅর্ডিনেট করেন জার্মানির সঙ্গে, এবং সেখান থেকে 30,000 পিস্তল এবং 1,20,00,000 রাউন্ড কার্তুজ বা গুলি, ঠিক আছে, তো সেটা পাঠানো হচ্ছিল জাহাজে করে। সেই সঙ্গে 2 লক্ষ টাকা ক্যাশও ছিল। তো তারা ওটা রিসিভ করার জন্য প্রস্তুত ছিলেন, এবং ওটা যদি চলে আসতো, তাহলে একটা ম্যাসিভ ফাইট বা ইভেন্ট আমরা দেখতে পেতাম সেই সময়। এবং এই যে বাঘাযতীনের গল্প আলাদা করে কিছু বলার নেই, কারণ বাঘাযতীনের বীরত্বের কথা, বুড়িবালামের যুদ্ধের কথা আমরা সবাই জানি। কিন্তু আমি বলতে চাইছি যে বাঘাযতীনের যুদ্ধটা কিন্তু কোনো বিচ্ছিন্ন যুদ্ধ নয়। যেটা শুরু করেছিলেন ক্ষুদিরামরা, যেটা শুরু করেছিলেন বারীন্দ্র ঘোষ আর কি, বারিন ঘোষ, সেইটারই কন্টিনিউয়েশন বাঘাযতীন করছেন। যখন এরা আস্তে আস্তে অবদমিত হয়ে যাচ্ছেন, সে সময় বাঘাযতীন সেই আলোকবর্তিকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন, যে না, এবার আমি লিড করব। প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভাবছেন,
প্রত্যেকে এক্সিকিউশন আলাদা আলাদা রকম করছেন। বারিন ঘোষ তার মানিকতলায় একটা জায়গা তৈরি করছেন, একটা সমিতি তৈরি করছেন, যেখানে 20 জন অস্ত্র শিক্ষা নিচ্ছেন, যেখান থেকেই তো এতগুলো ইভেন্ট আমরা যাদেরকে নিয়ে আলোচনা করলাম সবাই তো সেখানকার প্রোডাক্ট। সেখানে গীতা পাঠ থেকে, শরীরচর্চা থেকে, অস্ত্র শিক্ষা থেকে, অস্ত্র তৈরি থেকে, এই পুরো একটা ইকোসিস্টেম তৈরি করা এবং সেই সঙ্গে যুগান্তরকে নিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করা। এরা যখন ফিল্ডে কাজ করার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন যুগান্তর কাজ করছে মানুষের মধ্যে এদের সম্পর্কে সিম্প্যাথি বলাটা ভুল, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং সেই জাতীয়তাবাদী চেতনার ভাবধারাটাকে ছড়িয়ে দেওয়া, যাতে এরা কাজ করলে তাদের ব্যাক এন্ডে সেই আমরা থাকতে পারি, সাধারণ মানুষরা থাকতে পারে, যে ফোর্সটা এদেরকে সাপোর্ট করবে, যে ফোর্সটা এদের মামলা যখন উঠবে তখন যে ফোর্সটা গিয়ে চাপ সৃষ্টি করবে। হ্যাঁ, তো এটা একটা 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 নিরবচ্ছিন্ন একটা ঘটনা বা এবং ঘটনা তাই তো এত পরম্পরা। ভয়ে থাকতো ব্রিটিশ সরকার। কেননা একদিকে যেমন তোমার এই ধরনের ঘটনা ঘটছে, হামলা হচ্ছে, মৃত্যু হচ্ছে, তার পাশে এরকম লেখা, কলমের জোর, সব একসঙ্গে, সব দিক থেকে চাপ। ডেফিনেটলি। তুমি বারিন ঘোষের কথা বললে, তার সম্বন্ধেও একটু বলো তাহলে। বারিন ঘোষের কথা, আমরা অরবিন্দ ঘোষের প্রসঙ্গ উঠেছিল, তো আমি তখন বলছিলাম যে অরবিন্দ ঘোষ আইডিওলজিক্যালি খুব স্ট্রং ছিলেন। তো তিনি মূলত কংগ্রেসের সঙ্গে অ্যালাইন্ড ছিলেন, ঠিক আছে। বারিন ঘোষ তার যে মোটিভটা ছিল, তিনি ভীষণ এনার্জেটিক ছিলেন এবং খুব ইম্পালসিভ ডিসিশন নিতেন। তো এটা কেউ কেউ তার নেগেটিভ গুণ বলতে পারেন, বা অনেক সময় হয় না আমরা সমালোচকের দৃষ্টিতে যখন কিছু দেখি, তো এই জন্যে তাকে নিয়ে কিছু কথা হয়। তো আমার মনে হয় এটাই তার ইউএসপি ছিল, এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন। এবং তার যে ভিশন ছিল, আমরা এতজনের নাম আজকে করলাম, ক্ষুদিরাম থেকে, প্রফুল্ল চাকি থেকে, হেমচন্দ্র থেকে আরম্ভ করে উল্লাসকর দত্ত, প্রত্যেকে এরা তো সেই জায়গা থেকে উঠে এসছেন, যে স্কুলিংটা বারিন ঘোষ তৈরি করেছেন। তো তার মোটিভটা ছিল বাংলাতে এমনভাবে এই নেটওয়ার্কটা তৈরি করা, এই সন্ত্রাসের জায়গাটা বা সশস্ত্র বিপ্লবী আন্দোলন, যেটা ব্রিটিশদের কাছে সন্ত্রাস, আমাদের কাছে ভারতের মুক্তি সাধনার একটা যজ্ঞ, তো সেটাকে কনফিগার করা, যাতে ওই ত্রাসটা, ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট হতে পারে। তারাও জানতেন যে এটা দিয়েই স্বাধীনতা আসবে না, কিন্তু ভয় দেখানো, মানুষের মনে সাহস দেওয়া, এই কাজটা তারা করছিলেন। এবং পরবর্তীকালে বাঘাযতীনরা যখন এটাতে এলেন আর কি, তারা সর্বভারতীয়ভাবে এবং ভারতের বাইরে গিয়ে এটাকে কীভাবে করা যায় সেটা ভাবতে শুরু করলেন। তো এরা যে ভাবতে পারলেন, বা নেতাজি আরেকটা স্টেপ ফরওয়ার্ড গেলেন, তিনি বাইরেই চলে গেলেন এবং সেখান থেকে শত্রু আমার মিত্র নীতি নিয়ে তিনি ফাইট ব্যাক করতে শুরু করলেন, যেটা নিয়ে পরবর্তীকালে এখানে রটে গেল যে জাপান আমাদের ভারত আক্রমণ করেছে এবং জনগণের সহানুভূতি পাওয়া গেল না, নাহলে সেটাও একটা বড় ইভেন্ট হতে পারত। কিন্তু নেতাজির কথা যখন বলতে হবে, তখন রাসবিহারী বসুর কথা বলতেই হবে। না, ডেফিনেটলি। নেতাজিকে যে আজকে আমরা আজাদ হিন্দ বাহিনীর জন্য জানি, সেই আজাদ হিন্দ বাহিনীর যে তৈরি করার ব্যাপারটা, সেটা তো রাসবিহারী বসু না থাকলে হতে পারতো না। রাসবিহারী বসু এখানে প্রথম অভিযুক্ত হন ওই আলিপুর বোম মামলায়, যেখানে অরবিন্দ ঘোষরাও অভিযুক্ত ছিলেন, কিন্তু তারপরে তিনি সেখান থেকে পালিয়ে যান, তিনি ধরা পড়েন লাকিলি। এবং তার প্রথম অ্যাক্টিভিটি যেটা নজরে আসে এবং যে জন্য তাকে ধরপাকড় করার প্রয়োজনীয়তা পড়ে ব্রিটিশদের, সেটা হচ্ছে দিল্লির ঘটনায়, যেখানে দিল্লিতে ভাইসরয় হার্ডিঞ্জকে বোমা মারার জন্য তিনি বসন্ত কুমার বিশ্বাসকে পাঠিয়েছিলেন। তো তার নেতৃত্বেই বসন্ত কুমার বিশ্বাস হার্ডিঞ্জকে বোম মারেন এবং বসন্ত কুমার বিশ্বাস ধরা পড়েন এবং তার ফাঁসি হয় এবং লুকআউট জারি হয় এনার নামেও। তো তখন ইনি পালিয়ে যান, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। এবং ইন দ্য মিন টাইম তিনি অনেক জায়গায় পাঞ্জাবে গেছেন, অনেক জায়গায় বিপ্লবীদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করেছেন, এবং তার লক্ষ্যটা ছিল একটা বড় ধরনের সাংগঠনিক ভিত্তি তৈরি করা। কারণ ততদিনে এই যে বারিন ঘোষের কথা আমরা বলছিলাম, যারা লোকাল ইনফ্রাস্ট্রাকচার এবং লোকাল যারা অ্যাভেলেবেল ওয়ার্কফোর্স রয়েছে তাদেরকে ইনক্লুড করে তারা লোকাল লেভেলে একটা রেভলিউশন করার চেষ্টা করছিলেন আর প্রত্যাঘাত করার চেষ্টা করছিলেন। পরবর্তীকালে এদের ইনিশিয়েটিভটা হয় কিভাবে এটা আমরা সারা ভারত জুড়ে সংগঠিত করতে পারি এবং ভারতের বাইরে থেকে কিভাবে এটাকে আমরা আরও শক্তিশালী করতে পারি। তো এই জন্যে তিনি যখন জাপানে যান, তো সেই সময় এই পরিস্থিতিতে তিনি দেখেন যে বহু মানুষ রয়েছেন যারা যুদ্ধবন্দী হিসাবে রয়েছেন, এবং বিভিন্ন গোষ্ঠীর মানুষ যারা ইংরেজদের কখনো না কখনো সার্ভ করেছেন সেনা হিসাবে, তো তাদেরকে তিনি একত্রিত করে আজাদ হিন্দ বাহিনীর
যে ফান্ডামেন্টাল সংগঠনটা সেটা তিনি তৈরি করেন। পরবর্তীকালে নেতাজিকে যখন তিনি দেখেন, তার মনে হয় যে নেতাজি এটাকে লিড করতে পারবেন। তো তিনি নেতাজিকে বলেন যে এটা তার করা উচিত। নেতাজি গাইড করেন যে এভাবে করতে হবে, এবং নেতাজি অ্যাজ এ লিডার, মানে আমরা যদি একটা কোম্পানির পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে ফাউন্ডেশন তৈরি করেছেন একজন, আর একজন সিনিয়র লিডার এসে সেই কোম্পানিটাকে লিড করছেন। তো ফাউন্ডেশনের কাজটা রাসবিহারী বসু করেছিলেন। যখন সুভাষচন্দ্র বোসের কথা হচ্ছে, রাসবিহারী বসুর কথা হচ্ছে, তখন চারুচন্দ্র বসুর কথা কিন্তু না বললেই নয়। ডেফিনেটলি। এবং আরও একটা কারণে এটা আরও গুরুত্বপূর্ণ, তার কারণ চারুচন্দ্র বসু যে কাজটা করেছিলেন, তার কাজটা আগে বলি, তারপরে বিষয়টা বললে বোধহয় ভালো হবে। সেই সময়ে যারা এই মামলাগুলো লড়তেন, তো তাদের মধ্যে যারা উকিল ছিলেন, বেশিরভাগ উকিল তো বাঙালিই ছিলেন বা ইন্ডিয়ান ছিলেন। তো তাদের মধ্যে একজন ছিলেন আশুতোষ বিশ্বাস। তিনি সরকারের পক্ষে হয়ে সরকারি উকিল হিসাবে লড়তেন। তো যখন একটা কেস কোর্টে ওঠে, তখন স্বাভাবিকভাবে দুটো পক্ষ থাকে, একটা সরকার পক্ষ থাকে, আর একটা সরকারের এগেনস্টে যদি সেটা হয়, রাষ্ট্রের এগেনস্টে যদি হয়, সরকারের দিক থেকে একটা থাকে, আর যিনি অভিযুক্ত তার পক্ষ থেকে একটা থাকে। তো যখন বিপ্লবীরা কোনো কেসে জড়িয়ে পড়ছেন বা এরকম কোনো মামলা তাদের এগেনস্টে হচ্ছে, তখন সেখানে সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে একজন দাঁড়াচ্ছেন, আর একজন বিপ্লবীদের পক্ষ থেকে থাকছেন, তারা একাধিকজনও হতে পারে। তো রাষ্ট্রের পক্ষ থেকে যারা কাজ করছেন, তাদের মূল লক্ষ্য থাকে যে এটা নিশ্চিত করার, ওই বিপ্লবীর যেন ফাঁসি হয়, মানে সর্বোচ্চ শাস্তি হয়, এমন কিছু হয় যাতে একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে। তো তারা ফাঁসি বা যাবজ্জীবনের জন্য সবসময় সওয়াল করতেন। তো এই আশুতোষ বিশ্বাস একজন ছিলেন যিনি লাগাতার এই ধরনের মামলাগুলো লড়ছিলেন, এবং ফলত এই জন্যে বিপ্লবীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে তার সম্পর্কে একটা ক্ষোভ ছিল। তো চারুচন্দ্র বসুর ওপর দায়িত্ব পড়ে, এবং তিনি সেই দায়িত্বটা নেন যে তিনি আশুতোষ বিশ্বাসকে গুলি করে হত্যা করবেন, এবং প্রকাশ্যে তিনি সেটা করেন। এবার আসল কথাটা, যে তার সহযোদ্ধারাও এটা বিশ্বাস করতে পারেননি যে চারুচন্দ্র বসু এটা করতে পারেন, কারণ তার একটা হাত অকেজো ছিল। ছোট থেকেই সেই হাতটা দিয়ে তিনি কাজ করতে পারেন না। তার ছবি পাওয়া যায় ইন্টারনেটে, তো দেখলে দেখা যাবে কি শীর্ণ একটা হাত, যেটা কাজে লাগে না। তো এক হাতে রিভলভার চালিয়ে এই একটা অসাধ্য সাধন করা, এটা শুধু হাতের বিষয় নয়। যারা আমরা কোনোভাবে পিছিয়ে পড়ি, হয়তো আমি ভালো কথা বলতে পারি না, আমার হয়তো মনে হয় যে আমাকে দেখতে ভালো না, আমার মধ্যে একটা কমপ্লেক্সিটি কাজ করে তখন। আমাদের প্রত্যেকের মধ্যে যদি আমাদের এরকম কোনো খামতি আমাদের মনে হয়, তো যে মানুষটার এত বড় একটা খামতি আছে, এবং তখনকার সময় যেটা একটা পঙ্গু বলে যাকে চিহ্নিত করা হবে হয়তো, ঠিক আছে, তো তিনি এগিয়ে এসে যুবক বয়সে এই কাজটা করছেন। এবং যে হাতটা সচল সেই হাতে পিস্তল বেঁধে নিয়ে, হুম। সহজ ছিল না। ডেফিনেটলি। এবং পিস্তল চালানো আমি কখনো চালাইনি, বাট আমি দেখেছি কিভাবে সেটা অপারেট হয়। আমাদের বাড়িতে একটা ছিল আর কি। হ্যাঁ, তো খুব সহজ কাজ নয়। একেবারেই। অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। একটু মহিলাদের কথায় আসি। আজকে আমরা এত ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি। একবার ভাবো, যে সময়ের কথা আমরা বলছি, তখন আমাদের বাড়িতে ঠাকুমা দিদিমারা ঘর থেকে বেরোতেন না। ঘর থেকে বেরোনো তাদের হয়তো বারণই হতো। কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিছু মহিলা, তারা একেবারে পুলিশের চোখে চোখ রেখে বন্দুক চালিয়েছেন। কি সাংঘাতিক! এই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা হচ্ছিল, মাস্টারদার কথা হচ্ছিল, তো মাস্টারদার সঙ্গেই যুক্ত ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আমরা সবাই তার নাম জানি। এবং সেই সময়ের যে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব একটা ওখানে ছিল আর কি। তো এর আগে এই ডগস ঘটনাটা, অ্যান্ড ইন্ডিয়ানস আর হ্যাঁ নট হ্যাঁ, যেখানে অ্যালাউড লেখা হিয়ার। ছিল, হ্যাঁ। তো এটা তো অনেক পরের ঘটনা। তার আগে তার একটা বিস্তৃত অ্যাক্টিভিটি ছিল, এই যে গুপ্ত সমিতি, সেখানে খবর আদান প্রদান করা, এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছু মুভ করা, অস্ত্র হতে পারে, কোনো বোম তৈরির সরঞ্জাম হতে পারে। কারণ মহিলারা সেই সময় তুলনামূলকভাবে একটু সেফ। তার কারণ তুমি দেখবে যে একজন বিপ্লবী, পুরুষ বিপ্লবী ধরা পড়লে তার যেভাবে দ্বীপান্তর বা ফাঁসির সাজা হচ্ছে, তো সেটা মহিলাদের ক্ষেত্রে হয়তো একটু কম হয়েছে। কারণ বীণা দাসের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে তিনি 9 বছরের সম্ভবত সাজা পেয়েছিলেন, পরবর্তীকালে আবার হন, কিন্তু তুলনামূলকভাবে একটুখানি সন্দেহের চোখের আড়ালে তারা থাকতে পারছেন। তো সেই সুযোগটা এরা কাজে লাগিয়েছিলেন। এবং এরা প্রত্যেকেই ভীষণ শিক্ষিত, মানে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন,
এবং তারা চাইলেই তো একটা ভালো জীবন বেছে নিতে পারতেন, কারণ শান্ত কারণ জীবন। এরা তো প্রোগ্রেসিভ তখনকার দিনে। কিন্তু এরা নিজেরা একটা নিজেদের মহিলা সংগঠন তৈরি করছেন, ছাত্রী সংগঠন টাইপের আর কি। তো যেখানে কল্পনা দত্ত থেকে আরম্ভ করে বীণা দাস বা প্রীতিলতা ওয়াদ্দেদার সবাই ছিলেন, এবং তারাও নিজেদের একটা কমব্যাট ফোর্স তৈরি করছেন যারা সামরিকভাবে শক্তিশালী হবে, এবং সেই ট্রেনিংটা নিচ্ছেন। এবং যখন মাস্টারদার সঙ্গে তারা কাজ করছেন, প্রীতিলতা ওয়াদ্দেদার কাজ করছেন, তো সেখানেও কিন্তু এই ডিসক্রিমিনেশনটা ছিল না যে এ মেয়ে বলে এর একটা সীমাবদ্ধতা আছে, বা একে এ পারবে কি না আদৌ এরকম একটা সামরিক অপারেশন চালানো, এরকমভাবে রাতের অন্ধকারে কাজ করা, গা ঢাকা দিয়ে থাকা। দিনের পর দিন এরা যখন নাম প্রকাশ্যে এসছে বা পুলিশ ধরপাকড় করছে, আন্ডারগ্রাউন্ডে থেকেছেন, আত্মগোপন করে থেকেছেন, তো সেটা একটা আলাদা জার্নি। এবং পরবর্তীকালে যখন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, এবং প্রত্যেকে কিন্তু ওই যে যে একটা একটা প্রিপারেশন টাইম, যে সময়টায় তারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারপরে একটা ইনকিউবেশন টাইম বা ইন্টার্নশিপের মতো একটা সময়, যে সময়টা তারা মেসেঞ্জারের কাজ করছেন, যে সময়টায় তারা কিছু ট্রান্সপোর্ট করছেন, বিপ্লবীদের সাহায্য করছেন, সংগঠনকে, আন্দোলনকে মজবুত করছেন, এটা একটা সময়। তারপর একটা সময় যখন হয়তো একটু পরিচিতি হচ্ছে, একটা আত্মগোপন করে থাকতে হচ্ছে, শক্তি সঞ্চয় করতে হচ্ছে, নিজের নেটওয়ার্ক বা টিম বিল্ড করতে হচ্ছে, নিজের মিশন সাজাতে হচ্ছে যে কী করবো এবার। তারপর একটা ফাইনাল এক্সিকিউশন, যেটা একটা অগ্নি পরীক্ষা, যে না এবার আমায় কিছু করতে হবে, এবার আমি প্রস্তুত। তো সেই এক্সিকিউশনের সময়টা ওই পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব, যেখানে তিনি দেখছেন যে ভারতীয়দের প্রতি এরকম একটা অসম্মানজনক আচরণ করা হচ্ছে। তো কেন করেছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সেই অস্ত্রের রিসোর্স পাওয়ার জন্য মাস্টারদাররা পরিকল্পনা করেছিলেন। বাঘাযতীনরা পরিকল্পনা করেছিলেন যদি ওই ৩০,০০০ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পাওয়া যায়, ২,০০,০০০ টাকা পাওয়া যায়, বা ১,২০,০০,০০০ রাউন্ড গুলি পাওয়া যায়, সেটা একটা বড় মুভমেন্টকে লিড করবে। কিন্তু অনেক সময় অনেকে ছোট বলতে ছোট ছোট ইভেন্টের জন্য আত্মবলিদান দিচ্ছেন। এই যেরকম আমরা গার্লিকের কথা বললাম, কানাইলাল ভট্টাচার্য কেন করেছিলেন? একটা মেসেজ দেওয়ার জন্য করেছিলেন, একটা বার্তা দেওয়ার জন্য করেছিলেন। সেখানে তো আর বসন্ত কুমার বিশ্বাসের যেরকম হার্ডিঞ্জকে বোম মারা একটা খুব পরিকল্পিত সিদ্ধান্ত, এবং সেটা বিপ্লবের একটা পার্ট। তো এরাও ছোট করে সেই জিনিসটাকে ওই ভূমিকম্পের আফটার শকের মতো করে অ্যাম্প্লিফাই করার চেষ্টা করেছিলেন, যে কোথাও থেকেও ছাড়বো না এদেরকে, মানে পুরো আঁকড়ে ধরবো মাকড়সার জালের মতো, যাতে একজন যেরকমভাবে একজন বিপ্লবীও সেফ থাকে না, একজন ইউরোপীয় এখানে সেফ থাকবে না। এবং যারা ভারতীয়দের সম্বন্ধে এরকম ধারণা পোষণ করে তারা তো নয়। তো সেই জায়গা থেকে তিনি যখন পাহাড়তলির ক্লাবটায় আক্রমণ করছেন, এবং পরবর্তীকালে ধরা পড়ে যাচ্ছেন, তো তিনিও সেই আগে আমরা বলছিলাম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। কারণ ধরা পড়লে তারপর অত্যাচার হবে, ধরা পড়লে তার থেকে আরও অনেক তথ্য বার করার চেষ্টা করা হবে, এবং এদের নেটওয়ার্কটা অনেকটা বড় ছিল, মাস্টারদারদের নেটওয়ার্কটা। এবং এই নেটওয়ার্কটা দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল, এবং এরা প্রচুর কাজ করেছেন বিভিন্নভাবে। তো এরা সেই রিস্কটা নিতে চাননি প্রীতিলতা ওয়াদ্দেদাররা। প্রীতিলতা তো সায়ানাইড খেয়ে প্রাণ দিয়ে দিলেন, কিন্তু ধরা পড়ে গেলেন কল্পনা দত্ত। অ্যাকচুয়ালি মাস্টারদা দুজনকেই অ্যাসাইন করেছিলেন পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য। তো কিছু করার আগে তো এরা একটা রেকি করতেন আর কি, যে কোথায় পজিশন নেওয়া যেতে পারে, কারা থাকে, কারা যায় আসে ইত্যাদি। তো সেই সময় ছদ্মবেশ ধরে কল্পনা দত্ত দেখতে গিয়েছিলেন আগে, যে কী চলছে ওখানে। তো তখন তার উপর তাকে সন্দেহ করা হয় এবং তাকে আটক করা হয়। তো ওই সময়টায় তিনি জেলে ছিলেন, যে সময়টায় প্রীতিলতা অ্যাকশানে ছিলেন, এবং জেলে বসেই তিনি খবর পান যে প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মত্যাগ করেছেন। তো তারপরে তিনি কিন্তু সরে আসেননি, এবং তারপরে দীর্ঘদিন তিনি কাজ করেন মাস্টারদা সূর্য সেনের সঙ্গে, বিভিন্ন পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। ইভেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরে যখন ব্যাপক ধরপাকড় হচ্ছে, সবাইকে খোঁজা হচ্ছে, সেই সময় তাকে আবার গ্রেফতার করা হয়, এবং বিচারে তার যাবজ্জীবন দ্বীপান্তর হয়। হ্যাঁ, তো সে একটা দীর্ঘ সময় কাটিয়ে তিনি আবার ফিরে আসেন ১৯৩৯-এ, সেখানে পলিটিক্সে যুক্ত হন, এবং একটা দীর্ঘ সময় তিনি জীবিত ছিলেন ১৯৯৫ পর্যন্ত, ৮১ বছর বেঁচে ছিলেন। তো কল্পনা দত্তের ফ্যাসিনেটিং স্টোরি। বীণা দাসের কথা কিন্তু বলতেই হবে এখানে। বীণা দাসের ব্যাপারটা আরও আরও রোমাঞ্চকর। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে যে সময় স্ট্যানলি জ্যাকসন ওখানকার চ্যান্সেলর ছিলেন আর কি, তো তাকে লক্ষ্য করে তিনি পরপর ৫টা গুলি চালান। মানে
ইউনিভার্সিটির ওই যে পরিবেশটায় যে সময় সবাই সার্টিফিকেশন নিতে গেছেন, তো সেই সময় তিনি শাড়ির মধ্যে রিভলভার লুকিয়ে নিয়ে গেছেন এবং তাকে রিভলভার দিয়েছিলেন কমলা দাশগুপ্ত। আর দুর্ভাগ্যবশত গুলিটা লাগেনি, কিন্তু তিনি ধরা পড়েন এবং ধরা পড়ার পরে তার জেল হয় কিছু বছরের জন্য। তারপর তিনি আবার বিপ্লবাত্মক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন এবং শেষ জীবনটা খুবই খারাপ কেটেছে। তুমি বলছিলে না যে আমরা কেউ মনে মনে রাখি না, রাখি না আমরা। আমরা মনে রাখি না। তো যারা এতটা আত্মত্যাগ করেছেন বা যারা নিজেদের জীবনটা পুরোটা দিয়ে দিয়েছেন, মানে আমরা অনেক সময় কী হয়, আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোতে আমরা সময় দিই, আমরা পরিশ্রম করি, তারপরে তো আমাদের একটা জীবন থাকে, আমরা তো সেই জীবনটার জন্য করি, চাকরি করি, ব্যবসা করি, বা টাকা উপার্জনের চেষ্টা করি, সেই জীবনটাকে এনরিচ করার জন্য করি, সুন্দর করার জন্য করি, স্বপ্নতে বাঁচার জন্য করি। এরা কিসের জন্য করেছিলেন? এরা জানতেন যে এগুলো করার পরে আমার জীবনটা আর জীবনই থাকবে না, হয়তো বেঁচেই থাকবো না, বা জীবিত থাকলে লুকিয়ে থাকতে হবে, ধরা পড়ে গেলে নারকীয় জীবন বাঁচতে হবে। কারণ এই যে ঘটনাগুলো ঘটছিল তার বিভিন্ন দৃষ্টান্ত তো তারা পাচ্ছিলেন, কাকে মাথা কেটে দেওয়া হচ্ছে, কার ওপর কী অত্যাচার করা হচ্ছে, তো সেগুলো তারা মেনে নিয়েছিলেন। কিন্তু তারপরে আমরা তো সেই দায়বদ্ধতাটা পালন করতে পারিনি। বেনারসে তিনি শেষ জীবনে অর্থকষ্টে একাকী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সত্যি প্রচণ্ড খারাপ লাগার মতো ঘটনা। এই যে ধরো তুমি খানিকক্ষণ আগে বললে দ্বীপান্তরের কথা, দ্বীপান্তর তখন কিন্তু ভারতীয় বিপ্লবীদের কাছে এই একটা শব্দ ত্রাসের মতো ছিল। শুনতে ভালো লাগছে না হয়তো, কিন্তু ছিল, কেননা ভয়ঙ্কর অত্যাচার করা হতো তাদের উপরে। এটা নিয়ে যদি একটু কিছু বলো। এবং এটা এমন একটা বিষয় যেটা সম্বন্ধে মানুষের কোনো ধারণাও ছিল না, হয়তো একটা সেপারেট জগৎ, একটা আলাদা দুনিয়া। তো ওখানে চলে গেলে, ফাঁসি হয়ে গেলে কি হলো, সে মরে গেল, ঠিক আছে, কিন্তু ওখানে গেলে তারপর তার সাথে কি হচ্ছে, সে বেঁচে ফিরবে কি আদৌ ফিরবে না কোনো দিন, এবং সেই সম্পর্কে আজকে আমরা যে তথ্যগুলো জানতে পারি, যে কার সঙ্গে কি করা হচ্ছে, কি দুঃসহ অত্যাচার তাদেরকে করা হতো, তাদের কী রকম, আমরা যারা আন্দামানে গিয়েছি তারা দেখেছি, প্রত্যক্ষ করেছি, আমরা ডকুমেন্ট থেকে, যেখান যারা যারা ফিরে এসছেন তাদের অভিজ্ঞতা শুনেছি, কিন্তু সেই সময় মানুষের মনে তো কোনো ধারণা ছিল না যে কী চলছে, এবং কোনো ডেটাও বাইরে আসতো না। এবং আন্দামান থেকে কেউ এসকেপ করে চলে এসছেন বা যাবজ্জীবনের সাজা অতিক্রান্ত হয়েছে, সেই সময়টা তো সেই সময় হয়নি, কারণ সেগুলো পুরোটাই ঘটেছে 3-এর দশকে গিয়ে, তারপর থেকে ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। তো আন্দামান এমন একটা ক্ষেত্র ছিল যে মানুষের কোনো ধারণা ছিল না। আর ব্রিটিশ সরকারের অত্যাচার কি হতে পারে সেটা এইখানকার, মানে এখানকার যে বিভিন্ন জেল যারা বন্দিদশা কাটিয়েছেন, তারা বাইরে এসে সেটা শেয়ার করেছেন যে কি ভয়ঙ্কর অত্যাচার, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, শ্রম হিসাবে, সশ্রম কারাদণ্ড যখন শ্রম হিসাবে অত্যাচার করা হতো। তো আন্দামানে যখন কাউকে নিয়ে যাওয়া হচ্ছে, তো তাদের একটা ধারণাই থাকতো, বা মানুষের একটা কনসেপশন ছিল সেখানে এটা কী লেভেলে হতে পারে। তো আন্দামানে যারা আমরা গেছি তারা দেখেছি সেখানে সলিটারি আলাদা আলাদা জেল ছিল। তো আজকে আমাদের মনে হয় যে কী হয়েছে, একটা আলাদা কুঠুরিতে একজন থাকবে, অসুবিধা কী আছে। কিন্তু দিনের পর দিন ওইভাবে বিচ্ছিন্ন হয়ে, কারোর মানুষের মুখ দেখতে না পাওয়া, আলো দেখতে না পাওয়া, কারোর সাথে কমিউনিকেট করতে না পারা, এটা যে কি ভয়ঙ্কর একটা মানসিক যন্ত্রণার জায়গায় যেতে পারে। যারা একাকিত্বে ভোগেন না, অনেক সময় আমরা কমিউনিকেট করতে পারি না, সোশ্যাল লাইফে থেকেও করতে পারি না, তো সেটা কি ভয়ানক হতে পারে, তার ইম্প্যাক্ট কতটা মর্মান্তিক হতে পারে, সেটা আমাদের ভাবতে গেলে আমাদের একটু বসে ভাবা উচিত যে কী হতে পারে। তো এটা তো একটা পার্ট যেটা দীর্ঘমেয়াদীভাবে হতো। আমরা উল্লাসকরকে নিয়ে আলোচনা করলাম এবং বললাম তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো তিনি প্রতিবাদ জানিয়েছিলেন যে তিনি করতে পারছেন না। তো তাকে টার্গেট দেওয়া হয়েছিল দিনে 60 থেকে 80 পাউন্ড নারকেল তেল ঘানিতে পিষে বের করতে হবে, তার শারীরিক কায়িক পরিশ্রমের ফলে, যেটা নেক্সট টু ইম্পসিবল। কখনো বলা হতো নারকেলের ছোবরা টোবরা দিয়ে যে এখান থেকে পিটিয়ে দড়ি বানাতে হবে তাদেরকে, এবং যে ডেডলাইন, মানে যে টার্গেটটা তাদেরকে দেওয়া হতো সেটা অ্যাচিভ না করতে পারলে তখন শুরু হতো দ্বিতীয় দফার অত্যাচার। সেটা দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা, এমনভাবে বসিয়ে রাখা যাতে তারা হেলতে দুলতে না পারে, বিভিন্ন টর্চারিং ইনস্ট্রুমেন্ট ছিল, লোহার চেইন থেকে নেক কলার, সেগুলোকে পরিয়ে বেত্রাঘাত, এগুলো তো খুব সাধারণ বিষয়।
তাদের, আমার মনে হয় তাদের বোধহয় আলাদা একটা মেশিনারি ছিল যারা উদ্ভাবন করার চেষ্টা করতো কীভাবে এদেরকে আরও বেশি করে অত্যাচার করে আরও শারীরিক মানসিক কষ্ট দেওয়া যেতে পারে। হ্যাঁ, তাদের ভাঙা তো যাবে কিভাবে, তাদের মুখ থেকে কথা কি করে বের করা যাবে। মানে এটাই বোধহয় ব্রিটিশদের সবচেয়ে ভাবিয়ে তুলেছিল বা সবচেয়ে ভয়ভীত করেছিল। কারণ রবীন্দ্রনাথ যখন লিখছেন যে আমি ভয় করব না, ভয় করব না, বা আরও আরও প্রভু, আরও আরও এমনি করে মারো মারো, হ্যাঁ, বা যখন মুক্তধারায় বলা হচ্ছে যে আমি মারের সাগর পাড়ি দেব রে, আমি ভয়কে জয় করব কিভাবে ভয় না পেয়ে, আমি মারকে জয় করব কিভাবে মারকে ভয় না পেয়ে। তো এই যে বার্তাটা রবীন্দ্রনাথরা দিচ্ছেন, নজরুলও দিচ্ছেন। ডেফিনেটলি রবীন্দ্রনাথ, আমি আইডিওলজিক্যালি বলছি, নজরুল তো পুরোপুরি সংগ্রামের মধ্যেই ছিলেন, এবং তিনি কখনো তোয়াক্কাই করেননি যে আমার মানে আমি যুগের কবি, হুজুগের কবি না, মানে হুজুগ কেটে গেলে বাঁচবো কি মরবো আমার ভাবনার কোনো দরকার নেই, মাথার ওপর রবীন্দ্রনাথরা রয়েছেন, আমি সময়টাকে সার্ভ করতে চাই, আমি এই সময়ের কথা বলতে চাই। তো তারা যেটা করছেন বা তারা যেটা বলছেন সেটার প্র্যাকটিক্যাল তো এরাই, উল্লাসকর দত্তরাই করছেন, যে ভয় পাবো না। তো যখন আমি কাউকে ভয় দেখাতে চাইছি আর সে ভয় পাচ্ছে না, যে ভয় দেখাতে চাচ্ছে তার ভয়টা কোথায় চলে যাবে, তার ফ্রাস্ট্রেশনটা কোথায়। এবং ভয়টাও যে এবার তাহলে আমি কী অস্ত্র বার করব। মারের ভয়, প্রাণ নিয়ে নেওয়ার ভয়, কোনোটাই কাজে লাগছে না। তো এই বিষয়গুলো বাঙালিদের মধ্যে এত বেশি পরিমাণে ছিল, বা এরা এতটাই তৈরি হয়ে যেত, এদের নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে বিলিফ সিস্টেম প্রত্যেকটা যে এত স্ট্রং হতো, যে এই রেসটাকে বাঙালি রেসটাকে খুব ভয় পেত। এবং আমরা শুরুতে একটা জিনিস ডিসকাস করছিলাম যে ডেটা 68%, এই 25-30 বছরের মধ্যে যতজন কনভিক্টেড ওখানে 68% বাঙালি। কেন? তার কারণ এরাই সবচেয়ে বেশি পার্টিসিপেট করছে। এবং আমরা যাদেরকে নিয়ে আজকে আলোচনা করলাম, রাসবিহারী বসু বা এরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় যখন যাচ্ছেন, কেউ বিহারে যাচ্ছেন, কেউ কানপুরে যাচ্ছেন, কেউ দিল্লিতে যাচ্ছেন, কেউ পাঞ্জাবে যাচ্ছেন, গিয়ে সেখানে একটা সংগঠন গড়ে তুলছেন, সেখানে এগুলো শাখা বিস্তার করছেন, তারা আন্দোলনে যোগ দিচ্ছেন, ভগৎ সিং অন্যান্য যারা রয়েছেন তারা আন্দোলনে আসছেন, একটা ম্যাসিভ আকারে জিনিসপত্রগুলো ছড়িয়ে পড়তে শুরু করছে। তো এরকম নয় যে বাঙালিরাই ভারতের স্বাধীনতা এনে দিয়েছে বা বাঙালিরাই সব ক্ষেত্রে লিড করেছে, কিন্তু যে ইনিশিয়েটিভ যেটাকে বলা হয়, বা বিপ্লবের যে মেধা, মস্তিষ্ক, সেটা অনেকটাই বাঙালিরা নিয়ন্ত্রণ করেছে। একেবারেই। এবং সব থেকে বড় ব্যাপার কি বলতো, এটা আমাদের জন্য কিন্তু গৌরবের। হয়তো তারা খুব কষ্ট পেয়েছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও বাঙালি হিসেবে এটা আমাদের গর্বের যে আমাদের দেশমাতৃকাকে স্বাধীন করার পেছনে বাঙালিদের এত বড় হাত রয়েছে। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে বা এই প্রজন্মকে এটা আমাদের জানানো কর্তব্যও বটে। আমার ভালো লাগলো যে আমি আজকে তোমার পডকাস্টে এসে এই কথাগুলো আলোচনা করতে পারলাম বা গল্পগুলো শেয়ার করতে পারলাম। এমন নয় যে আমি সব জানি, আমিও জেনেছি কাজ করতে গিয়ে, পড়েছি, হিস্ট্রিতে হয়তো কিছুটা পড়েছি, পরবর্তীকালে সেই হিস্ট্রিটাই আমার কাছে আরও জীবন্ত লেগেছে যখন ফিল করতে পেরেছি যে কী ইম্প্যাক্টটা ছিল। ক্ষুদিরামের সিনেমা দেখেছি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, কিন্তু আজকে হয়তো গিয়ে বুঝতে পারি, এতদিন পরে এসে সিনেমাটার গানটা যখন আবার মনে আসে, তখন বুঝতে পারি যে এই হাসি হাসি পড়ব ফাঁসিটা যতটা বলা সহজ, আলোচনা করা সহজ, কাজটা ঠিক কতটা কঠিন আমরা হয়তো ইমাজিনও করতে পারবো না কতটা কঠিন। একদমই তাই। তবে ওনাদের নিয়ে আলোচনা হোক, তবেই সবাই জানতে পারবে, সবাই উদ্বুদ্ধ হবে একটু হলেও, এবং এই আশা। তোমাকেও ধন্যবাদ যে তুমি এই ইনিশিয়েটিভটা নিয়েছো, যেটা আলোচনা করার প্রয়োজন রয়েছে। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তুমি সময় বের করে এলে। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক আলোচনা হলো। আগামী দিনে আমরা আরও বেশি করে এই ধরনের সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ।